হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আনফোল্ড ইন ইংলিশ। আজকে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ক্লাস 12 এর থার্ড সেমিস্টারের একটা টেক্সট, তার নাম হচ্ছে স্ট্রং রুটস। তোমরা প্রত্যেকেই জানো, যারা ক্লাস 12 পার করে এসেছো, এটা কিন্তু গত বছর ছিল, আমাদের সিলেবাস চেঞ্জ হয়েছে, তো সেমিস্টার হয়ে গেছে। তোমরা প্রত্যেকেই জানো যারা থার্ড সেমিস্টারে পড়ছো, তো তোমাদের স্ট্রং রুটস পড়াটা আছে, এটা খুব ভালো একটা পড়া। ঠিক আছে, দেখো তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। এবং যার লেখা তিনি হচ্ছেন এপিজে আব্দুল কালাম। হ্যাঁ, আমরা জানি যে প্রত্যেকের প্রিয় একজন মানুষ, আমার তো একদম ব্যক্তিগতভাবে প্রিয় একজন মানুষ। ঠিক আছে, তো টেক্সটে যাওয়ার আগে মানে এপিজে আব্দুল কালাম সম্পর্কে যদি না কিছু বলা হয় সেটা খুব অন্যায় হবে। হ্যাঁ, তো আমাদের মতন মানুষ এপিজে আব্দুল কালাম সম্পর্কে কতটুকু বা জানি বা কতটুকু বা বলতে পারি বা কতটুকু ভাই এক্সপ্লেন করতে পারি, তো যাই হোক, যতটুকু আমরা পারি বা যতটুকু আমরা জানি সেই বিষয়ে আলোচনা আমরা করব। ঠিক আছে, এপিজে আব্দুল কালাম একটু আমরা জানি। দেখো, এপিজে আব্দুল কালাম এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ, অর্থাৎ আত্মজীবনীমূলক একটা লেখা। একটা হচ্ছে বায়োগ্রাফি, হ্যাঁ, জীবনী। তুমি যে কারো জীবনী লিখতে পারো, যে কোনো মহৎ বা মহান মানুষের জীবনী আমরা লিখতে পারি। যেমন ধরো এপিজে আব্দুল কালাম সম্পর্কে যদি পরীক্ষায় পড়ে প্যারাগ্রাফ লিখতে দেয়, তাহলে সেটা হচ্ছে বায়োগ্রাফি, মানে তুমি আমি সেটা সবাই লিখতে পারি। কিন্তু অটোবায়োগ্রাফি মানে কি বলতো, তার নিজের জীবনে যা যা ঘটেছে সেগুলোকে বলা, আত্মজীবনীমূলক একটা লেখা। ঠিক আছে, এটা মনে রাখতে পরীক্ষায় আসতে পারে। আচ্ছা, আজ যে ক্লাসটা করছি তোমাদের, এটা কিন্তু দেখো থাম্বনেলে দেওয়া হয়েছে ভালো করে যে এমসিকিউ বেসড একটা আলোচনা, অর্থাৎ তোমাদের পরীক্ষায় এমসিকিউ আসবে, শর্ট কোয়েশ্চেন। সেখানে কিন্তু আমাদের এমসিকিউ করতে হবে। এখান থেকে 3টি নাম্বার আসবে, এই কটা থেকে 3 মার্কস। ঠিক আছে, 3টি নাম্বার থাকবে। তো খুব সহজেই তোমরা 3টি নাম্বার পাবে যদি ক্লাসটা তোমরা শেষ অবধি দেখো। আই থিঙ্ক প্রত্যেকে 3 নাম্বার পাবে এবং ভালো লাগবে, বুঝতেও পারবে। ঠিক আছে, তাহলে প্রথম কথা তোমার মাথায় রাখবে যে এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ, 1 নাম্বার। হ্যাঁ, প্রশ্ন আসতে পারে। 2 নম্বর হচ্ছে যেখান থেকে নেওয়া হয়েছে যে পড়াটা থেকে, সেটা হচ্ছে মানে যে অটোবায়োগ্রাফি যে লেখাটা, হ্যাঁ, যে নাম, তার নাম হচ্ছে উইংস অফ ফায়ার। ঠিক আছে, উইংস অফ ফায়ার থেকে নেওয়া হয়েছে স্ট্রং রুটস পড়াটা। ঠিক আছে, এটা প্রশ্ন আসতে পারে যে এপিজে আব্দুল কালামের যে অটোবায়োগ্রাফি, সেটার নাম কি? উইংস অফ ফায়ার। এখান থেকে নেওয়া হয়েছে স্ট্রং রুটস। 2 নম্বর হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, আবুল ফকির জেনারেলউদ্দিন আব্দুল কালাম দেখো রয়েছে। হ্যাঁ, তার বাবার নাম ছিল জেনারেলউদ্দিন, মানে নেম, মানে পুরো নেম। আচ্ছা, এপিজে আব্দুল কালামের পুরো নামটা কি? আবুল ফকির জেনারেলউদ্দিন আব্দুল কালাম। আমরা শর্টে বলি কি এপিজে আব্দুল কালাম। এবং তার বাবার নাম কি ছিল? জেনারেলউদ্দিন। ঠিক আছে, মায়ের নাম কি ছিল? আসিয়াম্মা। প্রশ্ন আসবে, হ্যাঁ, মনে রাখো কিন্তু। হ্যাঁ, তার বাবার কি নাম ছিল? জেনারেলউদ্দিন। বানানটা মনে রাখবে। হ্যাঁ, অপশনে কিন্তু অনেক রকম বানান দিতে পারে, ফলে জেনারেলউদ্দিন বানানটা কিন্তু তোমরা প্রত্যেকে মুখস্থ রাখবে। JAINULABDEEN। মায়ের নাম কি? আসিয়াম্মা, ASHIAMMA। আচ্ছা, জেনারেলউদ্দিন ছিলেন একজন বোট ওনার। ঠিক আছে, তিনি কি ছিলেন? একজন বোট ওনার। প্রত্যেকে মাথায় রাখবে, যেগুলো বলে যাচ্ছি এমসিকিউ আসবে। এবং এদেরকে বলা হতো আইডিয়াল কাপল, আমরা পড়াতে পাবো। ঠিক আছে, এদেরকে কি বলা হয়? আইডিয়াল কাপল, আদর্শ দম্পতি। ঠিক আছে, আদর্শ দম্পতি। এরপর এপিজে আব্দুল কালাম সম্পর্কে আমি আরো কিছু তোমাদের বলি। এখানে বোর্ডে আমি লিখিনি, জাস্ট আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি। ঠিক আছে, যেমন ধরো এডুকেশন অ্যান্ড ওয়ার্কস, অর্থাৎ গ্রাজুয়েটেড ইন ফিজিক্স, তিনি ফিজিক্সে গ্রাজুয়েট। At first he was an engineer, then became scientist, অর্থাৎ তিনি প্রথমে একজন ইঞ্জিনিয়ার, তারপর তিনি সায়েন্টিস্ট বা বিজ্ঞানী। And he was also known as a missile man, তাকে কিন্তু মিসাইল ম্যান নামেও তিনি পরিচিত, মাথায় রাখবেন। আচ্ছা, তিনি অনেকগুলো পুরস্কার তিনি পান। সেটা হচ্ছে পদ্মভূষণ 1981, পদ্মবিভূষণ 1990,
ভারতরত্ন 1997। He was elected 11th President of India in 2002, অর্থাৎ 2002 সালে তিনি ভারতের 11তম রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হন। সেটা হচ্ছে 2002 থেকে 2007 মাঝামাঝি। ফেমাস বুকস উইংস অফ ফায়ার, এটা বললাম আমি, অ্যান্ড ইন্ডিয়া 2020। তিনি মারা যান 27 জুলাই 2015 এবং তিনি জন্মগ্রহণ করেন কত সালে? দেখো লেখা রয়েছে ইয়ার অফ বার্থ 15 অক্টোবর 1931। কোথায়? রামেশ্বরম, তামিলনাড়ু। মাথায় রাখবে, এমসিকিউ আসতে পারে। তো এখান থেকে যেগুলো মাথায় রাখবে তোমরা, সেটা হচ্ছে যে স্ট্রং রুট কার লেখা? এপিজে আব্দুল কালাম। বাবার নাম, মায়ের নাম, ঠিক আছে? জন্মটা মনে রাখবে, মৃত্যুটা মাথায় রাখবে। হ্যাঁ, আচ্ছা, এখান থেকে এটা কি? অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ, ঠিক আছে? কোথা থেকে নেওয়া হয়েছে? উইংস অফ ফায়ার থেকে। তার বাবা ছিলেন কি? একজন ঘটনা, এবং তাদের বাবা মাকে বলা হতো আইডিয়াল কাপল। বাস এখান থেকে প্রিফেস থেকে এইটুকু মাথায় রাখলেই যথেষ্ট। আচ্ছা, এই পড়ার নাম স্ট্রং রুটস কেন হয়েছে? স্ট্রং মানে শক্তিশালী, রুটস মানে কি? শিকড়, ঠিক আছে? তবে থাম্বনেলে খুব সুন্দর একটা লাইন দেওয়া হয়েছে যে শিকড় শক্ত হলে গাছ আকাশেও টানা মেলে। যদি শিকড়টা ঠিক শক্ত হয়, গাছের শিকড়টা যে শক্ত হয়, গাছটা কিন্তু খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকে মাটির উপর, এবং সে আকাশে বাতাসে তার ডালপালা ছড়িয়ে দেয়। তাহলে এখানে রুটস বলতে তার বাবা মাকে বলা হচ্ছে, তার আশেপাশে যে প্রতিবেশী, হ্যাঁ, লোকজন, মানে একটা পুরো একটা পরিবেশটা তার খুব সুন্দর, খুব সাপোর্টিভ পরিবেশ ছিল। অর্থাৎ এখানে শিকড় বলতে তার বাবা মাকে বলা হচ্ছে। দেখো আমি একটা বাংলায় খুব সুন্দর লিখে রেখেছি, তোমাদের শোনা একটু, যে একটি গাছের সমস্ত শক্তি নিহিত থাকে তার শিকড়ে। ঠিক আছে, একটা গাছের সমস্ত শক্তি কোথায় থাকে? তার শিকড়ে। এখানে কালামের শিকড় হচ্ছে তার বাবা মা। এখানে কালামের শিকড়কে তার বাবা মা, যেটি ছিল খুব দৃঢ় ও শক্ত। তার বাবা মার জন্যই তিনি এত সফলভাবে তার জীবন গড়তে পেরেছিলেন। তাই কালামের সফল জীবন একটি পূর্ণাঙ্গ বৃক্ষের মতো। তাই কালামের সফল জীবন কিরকম? একটি পূর্ণাঙ্গ বৃক্ষের মতো। ঠিক আছে, আমরা দেখো পড়াটাকে খুব সুন্দর করে একদম তোমার ছক অনুযায়ী, স্কেচ অনুযায়ী আমরা পড়ব। আমরা একটু ক্যারেক্টার্স, অর্থাৎ এখানে কি কি চরিত্র আছে একটু আমরা জেনে নিই। তাই তো এখানে তিনটি মূল চরিত্রের কথা বলা রয়েছে। এপিজে আব্দুল কালাম, তার বাবা জেনারেলউদ্দিন, মা আসলাম মা। ঠিক আছে, তো আমরা যদি এক কথায় এগুলোকে ডেসক্রাইব করি, যেমন ধরে বললাম এপিজে আব্দুল কালাম, তিনি কি? তিনি হচ্ছে গ্রেট, মহান। ঠিক আছে, জেনারেলউদ্দিন, তিনি কি? জেনারেস। জেনারেস মানে কি বলতো? জেনারেস মানে হচ্ছে তোমার উদার। তিনি যে ব্যক্তি খুব দান ধ্যান করেন, ঠিক আছে, মানুষকে সাহায্য করেন। একটা সিনোনিম হচ্ছে বেনিভোলেন্ট। তোমাদের কিন্তু সিনোনিম মাথায় রাখতে হবে, কিন্তু ভোকাবুলারি থেকে প্রশ্ন আসবে, আনসিন থেকে। ঠিক আছে, তাহলে জেনারেস মানে কি বললাম? উদার ব্যক্তি। বেনিভোলেন্ট একটা ওয়ার্ড মনে রাখতে পারো, বেনিভোলেন্ট। কি মনে রাখতে পারো? বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট মানে হচ্ছে উদার। ঠিক আছে, জেনারেস, বেনিভোলেন্ট, ফিলান্থ্রপিস্ট। ওকে, আর আশি আম্মা কি ছিলেন? তিনি ছিলেন কাইন্ড, উদার, তাই না? আচ্ছা, যদি আমরা আরো বলতে চাই যে ফাদার ছিলেন স্পিরিচুয়াল একজন মানুষ, আধ্যাত্মিক মানুষ। মা ছিলেন পায়াস, ধার্মিক, এবং নেবারহুড প্রতিবেশী ছিলেন সাপোর্টিভ। দেখো, যে কোনো মানুষ বা যে কোনো ছেলে মেয়ে একটা গড়ার পেছনে, মানুষ হওয়ার পেছনে, সফল হওয়ার পেছনে তার বাবা মা, অর্থাৎ মানে বাড়ি, হ্যাঁ, ঘর, সেটা তো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেই। তাছাড়া কিন্তু পরিবেশ, যদি ঠিক মতন একটা ছেলে বা মেয়ে পরিবেশ ঠিকঠাক পায়, সে কিন্তু বড় হয়ে মানে তার পরিবেশের প্রভাবটা তার উপর পড়ে কিন্তু, তাই না? যেমন পরিবেশ সেইভাবে সে মানুষ হবে। চলো, এরপর আমরা তোমাদের একটু জাস্ট বলে আমি যে এই সম্পর্কে দেখো, আমি একটা জিনিস লিখে রেখেছি তোমাদের জন্য, যে কালামের সাহসের উৎস ছিল তার শক্ত শিকড়, তার পরিবার, যেখানে তিনি বড় হন ভালোবাসা, আদর, শৃঙ্খলা ও সততায়। হ্যাঁ, কালামের সাহসের উৎস ছিল কি? তার শক্ত শিকড়, যেটা বললাম, তার বাবা মা। তার পরিবার ছিল, যেখানে তিনি বড় হন ভালোবাসা, আদর, শৃঙ্খলা ও সততায়। চলো, এরপর আমি তোমাদের টেক্সটে চলে যাই। আমি টেক্সটটা কিন্তু লাইন বাই লাইন পড়বো না,
ঠিক আছে, আমি তোমাদের গল্পটা একটু বলি। দেখো এই গল্পটা আব্দুল কালামের শৈশবের গল্প। আমি প্রথমে বললাম যে এটা হচ্ছে একটা অটোবায়োগ্রাফিক্যাল স্কেচ, যেটা তিনি শৈশবের গল্প করেছেন, শৈশবের কথা বলেছেন। ঠিক আছে, আর যেখান থেকে এমসিকিউ গুলো আসে আমি তোমাদের সেগুলো একটু হাইলাইট করে দেবো। হ্যাঁ, তোমার প্রত্যেকের টেক্সটটা খুলে রাখো। দেখো তিনি প্রথমে বলছেন যে আমি একটা মধ্যবিত্ত তামিল পরিবারে জন্মগ্রহণ করি, সেটা হচ্ছে রামেশ্বরমের আইল্যান্ড দ্বীপে, আমাদের কোথায় আইল্যান্ড টাউনে। ঠিক আছে, এবং আমার বাবা জয়নুল আবদিন, তার ছিল না বেশি প্রথাগত পড়াশোনা, না ছিল খুব বেশি ধন সম্পদ, কিন্তু তিনি একজন প্রচণ্ড সহজাত জ্ঞানের অধিকারী এবং উদার, হ্যাঁ, যেটা আমরা আগে এখনই বললাম। এবং তার ছিল একজন আদর্শ মানে আইডিয়াল হেল্পমেট, সঙ্গী, যেটা বললাম তাদেরকে বলা হতো আইডিয়াল কাপল। ঠিক আছে, কারণ তার মা এপিজে আব্দুল কালামের মা প্রতিদিন মানে বাড়ির লোকজনের চেয়ে বাইরের লোককে তিনি বেশি খাওয়াতেন। এপিজে আব্দুল কালাম এক জায়গায় বলছেন যে এক্সাক্ট নাম্বারটা মনে নেই, কিন্তু আমাদের বাড়িতে যতজন খেতেন তার চেয়ে বাইরের মানুষকে তিনি, অর্থাৎ তার মা, বেশি খাওয়াতেন, তাই না? বেশি খাওয়াতেন আর কি। যারা দুস্থ, মানে যারা অভাবে ভুগছিল, যারা খেতে পেতেন না, তাদেরকে তিনি ডেকে ডেকে খাওয়াতেন। দেখো একটা একটা বাচ্চা ছেলে, একটা ছোট ছেলে বাড়ি মানে ছোট থেকে দেখছে তার মা বাইরের লোককে খাওয়াচ্ছেন ডেকে ডেকে, গরিব দুস্থ মানুষদের, সেই ছেলেটা কখনো খারাপ হয়? সেই ছেলে কখনো খারাপ হবে কি? হবে না। ঠিক আছে, এবং তাদেরকে আইডিয়াল কাপল বলা হয়। এবং এখান থেকে একটা মাথায় রাখবে যে আব্দুল কালামের বাবার চেয়ে তার মায়ের পরিবারটা কিন্তু উচ্চ ছিল। কেন বলতো? কারণ তার মায়ের পরিবারের একজন ব্রিটিশ সরকার কর্তৃক বাহাদুর উপাধিতে ভূষিত হন, মাথায় রাখবে। আচ্ছা, তারপর তিনি কোথায়, মানে উই লিভ ইন আওয়ার অ্যানসেস্ট্রাল হাউস, অর্থাৎ তিনি থাকতেন তার প্রাচীন বাড়িতে, যেটা ছিল 19th সেঞ্চুরিতে তৈরি হয় একটা পাক্কা বাড়িতে, হ্যাঁ, পাক্কা হাউস। এটা কোথায় ছিল? অন দ্য মক্স স্ট্রিট ইন রামেশ্বরম, মাথায় রাখবে। তাদের বাড়ি ছিল কোথায়? মক্স স্ট্রিটে ইন রামেশ্বরম। এবং তার বাবা ছিল খুব একজন মানে বিলাসিতাহীন একজন মানুষ, হ্যাঁ, বিলাসিতাহীন একজন মানুষ, অর্থাৎ তিনি খুব বিলাসবহুলভাবে জীবনযাপন তিনি করতেন না, খুব সাধারণ সিম্পল ভাবে তিনি থাকতেন। ঠিক আছে, ইনএসেন্সিয়াল কমফোর্টস, লাক্সারিজ এগুলো থেকে তিনি দূরে থাকতেন। কিন্তু কখনো আব্দুল কালাম তিনি বলছেন যে কখনো কিন্তু আমাদের যেগুলো মৌলিক যে চাহিদা, অর্থাৎ খাবার, ওষুধ, পড়াশোনা, এগুলো কিন্তু কখনো অভাব হয়নি। এবং এই জন্য তিনি বলছেন যে আমি অর্থাৎ বস্তুগতভাবে এবং আবেগগতভাবে, মেন্টালি তিনি ছিলেন একজন, মানে একদম তার চাইল্ডহুডে ছিল খুব নিরাপদ। ঠিক আছে, এবং এপিজে আব্দুল কালামের মা তাকে খেতে দিতেন, তার সঙ্গে তিনি খেতেন। এবং দেখো এখানে একটা লাইন আছে, এটা পড়বে তুমি, এই যে কলা পাতায় খেতে দিতেন। সেখানে কি কি থাকতো? অ্যারোমেটিক সাম্বার, মানে সুগন্ধি যে সাম্বার, ভ্যারাইটি অফ শার্প হোমমেড পিকল, মানে বাড়ির তৈরি আচার, ঠিক আছে, এবং কোকোনাটের চাটনি দিতেন আর কি, একদম ফ্রেশ তাজা খাবার, টাটকা খাবার। ঠিক আছে, আচ্ছা, তারপরে দ্য শিবা টেম্পল হুইচ মেড রামেশ্বরম টু সো ফেমাস অফ টু পিলগ্রিমস। আচ্ছা, রামেশ্বরমের যে শিব মন্দিরটা ছিল খুব ফেমাস, এবং তাদের বাড়ি থেকে যেটা ছিল 10 মিনিট ওয়াক ফ্রম আওয়ার হাউস, মাথায় রাখবে 10 মিনিটের হাঁটা পথ, 10 মিনিটের হাঁটা পথ, প্রশ্ন আসবে। ঠিক আছে, এবং এপিজে আব্দুল কালাম যেখানে ছিলেন সেই বাড়িটা মুসলিম প্রধানত ছিল, মুসলিম অধ্যুষিত অঞ্চল ছিল, কিন্তু সেখানে অনেক হিন্দু পরিবার থাকতো এবং তারা খুব মিলেমিশে থাকতেন কিন্তু, হ্যাঁ, একটা কমিউনাল হারমোনি বজায় থাকতো আর কি। এবং এপিজে আব্দুল কালামের বাবা তাকে প্রতিদিন ওই সন্ধ্যার সময়ে তিনি ওই প্রার্থনায় নিয়ে যেতেন। ঠিক আছে, এবং তিনি দেখতেন যে যেখানে প্রার্থনা করার পর অনেক মানুষ তার বাবার জন্য অপেক্ষা করতেন, হ্যাঁ, দুস্থ মানুষদের জন্য কেউ কেউ তোমার বাটিতে জল নিয়ে আসতেন, তার বাবা ওই বাটিতে তিনি আঙুলটা দিয়ে মন্ত্র বলে দিতেন, সেগুলো যখন দুস্থ মানুষদের, রুগী মানুষদের দেয়া হতো তারা সুস্থ হতেন, এবং সুস্থ হওয়ার পর তার বাড়িতে আসতেন তাকে ধন্যবাদ জানানোর জন্য। ঠিক আছে, আচ্ছা, এখানে আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, তিনি বলছেন যে আমার শৈশবের যতগুলো স্মৃতি মনে আছে তার চেয়ে সবচেয়ে যে স্মৃতিটা মনে হয় সেটা হচ্ছে
যে আমার বাবার বন্ধু, তার নাম ছিল পক্সি লক্ষ্মণা শাস্ত্রী। মাথায় রাখবে, দেখো এখানে দেওয়া আছে 66 পেজ এই যে প্যারাটাতে, পক্সি লক্ষ্মণা শাস্ত্রী, ঠিক আছে। এবং তারা কি করতেন, এপিজে আব্দুল কালামের বাবা এবং পক্সি লক্ষ্মণা শাস্ত্রী তিনি ছিলেন হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল, রামেশ্বরম টেম্পলের প্রধান পুরোহিত, এবং তার বাবা, ঠিক আছে, তিনিও মুসলিমদের প্রধান মৌলবী, ঠিক আছে। তারা একসাথে বসে, হ্যাঁ, তারা কিন্তু ধর্ম সংক্রান্ত বিভিন্ন আলোচনা করতেন তারা, ঠিক আছে। এটা রেয়ার খুব, ঠিক আছে। তবে তখনকার দিনে কিন্তু হিন্দু মুসলিম কোনো সমস্যা, কোনো সংঘর্ষ ছিল না, ঠিক আছে। আচ্ছা, তারপর একটু মাথায় রাখবে যে ওই প্রেয়ার যে করতেন আর কি, সেই প্রেয়ারের মানে তিনি বুঝতে পারতেন না, হ্যাঁ, কিন্তু এইটুকু এপিজে আব্দুল কালাম মনে করতেন যে এই যে প্রার্থনাগুলো ঈশ্বরের কাছে পৌঁছায়, ঠিক আছে। আচ্ছা, এখানে স্পিরিচুয়াল একটা ব্যাপার এখানে রয়েছে, হ্যাঁ। স্পিরিচুয়াল ব্যাপারটা তোমাদের আমি একদিন আলাদা করে বোঝাবো, হ্যাঁ। স্পিরিচুয়াল অনেকগুলো ব্যাপার এখানে রয়েছে, স্পিরিচুয়াল ব্যাপারটা তোমাদের আমি আলাদা করে একদিন বোঝাবো আর কি, হ্যাঁ। এখান থেকে একটা কথা একটু মাথায় রাখবে, এই লাইনটা আমার খুব প্রিয় লাইন, adversity always presents opportunities for introspection। অর্থাৎ দেখো এখানে অনেক কিছু শেখারও কিন্তু আছে, যে মানুষজন ঈশ্বরের প্রার্থনা করেন, ভগবানকে ডাকেন কখন বলতো, যখন সমস্যায় পড়ে, যখন বিপদে পড়ে। সুখের সময় মানুষের কিন্তু ঈশ্বরকে দরকার হয় না, আনন্দে নাচছে, গাইছে, খাচ্ছে, তখন ঈশ্বরের দরকার হয় না। যখন বিপদে পড়ে মানুষ তখন ঈশ্বরের কাছে যায়, প্রার্থনা করেন যে ভগবান আমার দুঃখ, আমার কষ্ট, আমার যন্ত্রণা লাঘব করে দিন, কাটিয়ে দিন। কিন্তু তিনি বলছেন, এপিজে আব্দুল কালাম বাবা তিনি বলছেন যে কথাটা আজও কিন্তু সমানভাবে মানে মিলে যাচ্ছে কথাতে, বা আজও সমানভাবে কিন্তু গ্রহণযোগ্য। সেটা হচ্ছে অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অর্থাৎ মানুষের জীবনে, অর্থাৎ আমাদের জীবনে যখন দুঃখ আসে, যখন কষ্ট আসে, যন্ত্রণা আসে, ঠিক আছে, এটা কিন্তু নিজেকে, ইন্ট্রোস্পেকশন মানে কি বলতো, অন্তর্দর্শন, অর্থাৎ নিজেকে জানার, নিজেকে খোঁজার একটা কিন্তু সুযোগ। অর্থাৎ তোমার জীবনে যখন কোনো দুঃখ আসছে, ভয় পাওয়ার কিন্তু কিছু নেই। দুঃখ মানে তুমি নিজেকে জানতে পারছো, তুমি নিজেকে চিনতে পারবে, তুমি নিজেকে এক্সপ্লোর করতে পারবে, তুমি নিজেকে আবিষ্কার করতে পারবে। দেখো যারা যারা জীবনে সফল হয়েছে, যেসব সফল তুমি ব্যক্তি দেখছো, সেটা কোনো ক্রিকেটে দেখো সচিন দেখো, বিরাট কোহলি দেখো, কোনো সিনেমায় দেখো শাহরুখ খান দেখো, বা আরও যারা আছেন আর কি, হ্যাঁ, গানের জগতে দেখো, হ্যাঁ, যে কোনো জগতে দেখো, পড়াশোনার জগতে দেখো, যারা কিছু করেছে আর কি, তারা কিন্তু একদম শূন্য থেকে শুরু করেছে, এবং তাদের জীবনে কিন্তু প্রবলেম, সমস্যা, দুঃখ, কষ্ট এগুলো কিন্তু ছিল, এবং সেখান থেকে তারা কিন্তু উঠে গেছে। ফলে কষ্ট এলে, যন্ত্রণা এলে কিন্তু ভয় পাওয়ার কিছু নেই, সেটা তোমাকে সুযোগ করে দেয় আর কি, ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, এরপর এখান থেকে আমি লাস্ট জায়গাটা একটু বলি, যে আচ্ছা এইখানে একটু, যে এই যে লোক প্রার্থনা করছে, বলছেন যে এই যে লোকজন প্রার্থনা করছে, সেই প্রার্থনা এবং ঈশ্বর তার মাঝামাঝি হিসাবে আমি কাজ করি। এখানে আছে না, আই এম বাট এ গো বিটুইন ইন দ্যাট এফোর্ট টু প্রপিসিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স এন্ড অফারিংস। মানুষজন যে প্রার্থনা করছেন, ভগবানকে ডাকছেন, নামাজ পড়ছেন, হ্যাঁ, তো আমার কাছে লোকজন আসছে, ঠিক আছে, সেই প্রার্থনাটা আমি ঈশ্বরের অবধি মানে মানে পৌঁছে দিচ্ছি আর কি, হ্যাঁ, সেটা প্রার্থনার মাধ্যমে বা কোনো কিছু দেওয়ার মাধ্যমে, যদিও এটা করা ঠিক নয় তিনি বলছেন আর কি। আমি বললাম যে এই জায়গাটা তোমাদের একদিন বোঝাবো, স্পিরিচুয়াল একটা ব্যাপার এখানে রয়েছে, সেটা আজকে আমি বলছি না, আমাদের বোঝাবো, ঠিক আছে। লাস্ট জায়গাটা একটু বলি আমি, যে তিনি বলছেন যে আমার বাবা প্রতিদিন ভোর 4টায় উঠতেন, মনটা এমসিকিউ আসতে পারে, এবং নামাজ পড়তেন। তারপর তিনি, আমাদের একটা বাগান ছিল, নারকেলের বাগান, যেখান থেকে বাড়ি থেকে 4 মাইল দূরত্ব, 4 মাইলের দূরত্ব, ঠিক আছে, সেখানে তিনি যেতেন, হ্যাঁ, এবং এই অভ্যাসটা কিন্তু লেট 60s পরেও ছিল, হ্যাঁ। তবে কি বলছে, দিস রিমেন্ড হিজ রুটিন ইভেন ওয়েন হি ওয়াজ ইন হিজ লেট 60s, হ্যাঁ, তা লেট 60sও কিন্তু তিনি অভ্যাসটা রেখেছিলেন। এবং তিনি শেষে বলছেন
যে এই যে বাবার কাছ থেকে যে আমি এত কিছু শিখেছি বিভিন্ন বিষয়ে, হ্যাঁ, আধ্যাত্মিক বিষয়ে, ভগবানকে জানার বিষয়ে, ঠিক আছে, সেই বিষয়গুলো কিন্তু আমি আমার জীবনে অর্থাৎ আমার সায়েন্স অ্যান্ড টেকনোলজির বিষয়ে কিন্তু আমি সবসময় ব্যবহার করেছি, বাবাকে অনুসরণ করেছি, এবং কখনো কিন্তু আমি ঈশ্বরকে অগ্রাহ্য করিনি। হ্যাঁ, যারা খুব মানে বিজ্ঞান কিন্তু অনেক সময় ধর্মকে সেপারেট করে মানতে চায় না, কিন্তু তিনি বলছেন যে এত বড় বিজ্ঞানী হওয়া সত্ত্বেও যে আমি বিজ্ঞান এবং ঈশ্বর অর্থাৎ ধর্ম সেটাকে কিন্তু আমি একসাথে নিয়ে চলেছি, কোনো বিভেদ পাইনি। আচ্ছা, লাস্টের লাইনটা একটু পড়ি আমি। এখানে লাস্টের লাইনটা কি বলছে যে at once an individual severs his emotional and physical bond, he is on the road to freedom, happiness and peace of mind. তিনি বলছেন যে একজন ব্যক্তি যখন তিনি ইমোশনাল অর্থাৎ মানসিকভাবে অ্যান্ড ফিজিক্যাল মানে শারীরিক, এই যে আমাদের আমরা মানসিক এবং শারীরিকভাবে একসুতোই বাঁধা, আমাদের মন এবং শরীর একসুতোই বাঁধা, যখন আমরা মন এবং শরীরকে সেপারেট করতে পারবো, বিচ্ছিন্ন করতে পারবো, তখন কিন্তু আমরা স্বাধীনতা, সুখ এবং শান্তির পথে এগোবো। যখন আমরা কি করতে পারবো, আমাদের মন এবং আমাদের শরীরকে আলাদা করতে পারবো, সেপারেট করতে পারবো, তখনই কিন্তু আমরা ঈশ্বরের কাছে অর্থাৎ আমাদের স্বাধীনতা, সুখ, শান্তি এখানে পৌঁছাবো। ঠিক আছে। আচ্ছা, আমি একটু লাস্ট তোমাদের বলি যে ইম্পর্টেন্ট লেসন্স ফর দ্য টেক্সট। এই যে টেক্সট পড়লাম আমরা, এখান থেকে আমরা কি কি শিখলাম বা কি কি বিষয় হাইলাইট করা উচিত বা দরকার। দেখো, ফ্রেন্ডলি ফ্যামিলি অটমসফিয়ার, অর্থাৎ এপিজে আব্দুল কালামের পরিবারটা ছিল খুব ফ্রেন্ডলি একটা অটমসফিয়ার। ঠিক আছে, একদম বন্ধুত্বপূর্ণ পরিবেশ, যেখানে হিন্দু মুসলিম একসাথে সুখে শান্তিতে বসবাস করত। অ্যাফেকশনাল প্যারেন্টস, বাবা মা ছিলেন খুব স্নেহশীল। ফুলফিলমেন্ট অফ বেসিক নিডস, অর্থাৎ যে প্রাথমিক যে চাহিদাগুলো, খাবার, জামা কাপড়, ওষুধ, এগুলো কিন্তু তিনি পেতেন, কোনো অভাব ছিল না। সিম্পল লাইফস্টাইল, একটা সহজ সরল জীবনযাপন, যেটা কিন্তু খুব কাজে লাগে বড় হওয়ার ক্ষেত্রে, হ্যাঁ, কিছু করার ক্ষেত্রে। ডিভাইড অফ লাক্সারিজ। কমিউনাল হারমোনি, অর্থাৎ যেটা বললাম সাম্প্রদায়িক সম্প্রীতি। আমি যেখানে থাকছি যে পরিবেশে, সেই পরিবেশে যদি আমার একে অপরের সঙ্গে বন্ধুত্বপূর্ণ মনোভাব না থাকে, তাহলে আমি বড় কী করে হবো, আমি সবার সাথে মিশব কী করে। লিবারেল আউটলুক রিগার্ডিং অল রিলিজিয়ান্স, অর্থাৎ সব ধর্ম বিষয়ে উদার মনোভাব। আমি যে ধর্মে আছি, আমার ধর্মটাই সেরা, আমার ধর্মই ঠিক, বাকিগুলো ভুল, এটা কিন্তু নয়। প্রত্যেকটি ধর্মের প্রতি আমার উদার মনোভাব দেখাতে হবে আর কি। ঠিক আছে, আমি যে ধর্মেই থাকি না কেন। স্পিরিচুয়াল কনসেপ্টস, একটা আধ্যাত্মিক কিছু ধ্যান ধারণা আমরা পাই এখান থেকে। রেলিভেন্স অফ প্রেয়ার, অর্থাৎ প্রার্থনার প্রাসঙ্গিকতা সম্পর্কে আমরা জানতে পারি। আইডিয়া অফ ডিভাইন পাওয়ার, অর্থাৎ ডিভাইন বলতে ওই যে স্বর্গীয় যে শক্তি ক্ষমতা, তার একটা কনসেপ্ট বা ধারণা। আচ্ছা, নেসেসিটি অফ অ্যাডভার্সিটি ইন হিউম্যান লাইফ, অর্থাৎ মানুষের জীবনে কিন্তু কষ্ট, দুঃখ, দুর্দশা বিপর্যয়ের কিন্তু একটা দরকার বা প্রয়োজনীয়তা আছে, না হলে সে নিজেকে জানতে পারবে না, নিজেকে চিনতে পারবে না, ঠিক আছে, সে কিন্তু কিছু করতে পারবে না। আচ্ছা, ম্যানস পজিশন ইন দ্য ইউনিভার্স, এই ইউনিভার্সে মানুষের অবস্থান। এবং লাস্ট পয়েন্ট, ডিটাচমেন্ট ফ্রম ফিজিক্যাল অ্যান্ড ইমোশনাল বন্ডস ক্যান গিভ ফ্রিডম, হ্যাপিনেস অ্যান্ড পিস অফ মাইন্ড, অর্থাৎ শারীরিক এবং মানসিক যে বন্ধন, সেই বন্ধন থেকে মুক্তি, সেই মুক্তি কিন্তু আমাদেরকে স্বাধীনতা, সুখ এবং মনের শান্তি দেয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ক্লাস। আশা করি তোমাদের প্রত্যেকের ক্লাসটা ভালো লেগেছে, যারা সেই সব দেখবে। ঠিক আছে, একটু লাইক করে দেবে, শেয়ার করে দেবে। যারা এখনো চ্যানেল নতুন রয়েছে, ক্লাসগুলো আমি দেখছি, তোমরা কিন্তু দেখছো অনেকে, বাট অনেকে সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, একটু সাবস্ক্রাইব করো। ঠিক আছে, সঙ্গে থাকো, পাশে থেকো। ঠিক আছে, ক্লাসটা এখানে শেষ করবো, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।